ইরফানের সারা রাত বসে হেঁটে নয়তো এপাশ ওপাশ পায়চারি করে কেটেছে। সারা রাত মোটামুটি 1 প্যাকেট সিগারেট পোড়ানো শেষ। ইজি চেয়ারে বসে লাস্ট সিগারেট ডান হাতের আঙুলে 2 আঙুলে ধরে বার দুয়েক টোকা দিল। এরপর আবারও সিগারেটটি ঠোঁটের ফাঁকে রেখে কয়েকবার শূন্যে ধোঁয়া ছুড়ল। সিগারেটের অবশিষ্ট ছোট্ট অংশটা ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। আবারও খানিক পায়চারি করে এসে চেয়ারে বসে। ফজরের আজানে ইরফান দাঁড়িয়ে যায়। আকাশ পানে চেয়ে আজানের প্রতিটি ধ্বনি শুনল। সারা রাত এমন ঠান্ডা পরিবেশে উদাম গায়ে থাকায় শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। আজান শেষে ওয়াশরুমে গিয়ে অজু করে বের হলো। ঘরেই নামাজ পড়ে শুদ্ধকে ঠেলতে লাগলো। শুদ্ধর নড়চড় নেই। বিরক্ত হয়ে জোরেশোরে একটা লাথি দেয়। শুদ্ধ ঘুমের মাঝেই ঠাস করে পড়ে যায় বিছানা থেকে। কোমরে হাত দিয়ে ঘুম ঘুম চোখে বলে, কোন বেয়াদব আমায় ফুটবল ভাবছিস রে? আরে ভালো করে দেখ, আমি মানুষ। ইরফান পাত্তা দিল না শুদ্ধর কথা। সে চুপচাপ শুয়ে পড়ল। এদিকে শুদ্ধর ঘুম উবে যায়। ধড়ফড় করে উঠে বসে। কাল রাতে একবার পড়েছিল, এখন আবার। ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো ইরফান আয়েশ করে শুয়ে। দাঁতে দাঁত চেপে বলল, তুই আমায় ফেলেছিস? এই মির্জাফরদের মতো আচরণ করা বন্ধ করবি তুই? ইস, কোমরটা গেল আমার। ইরফান চোখ বুজে বলে, 2 ঘন্টা পর ডেকে দিবি। ঘুম থেকে উঠে যেন 1 কাপ ব্ল্যাক কফি পাই। শুদ্ধ দাঁত কিরমির করে বলে, আমাকে তোর কাজের মাসি মনে হচ্ছে? না, কাজের মামা মনে হচ্ছে। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ উঠে দাঁড়ালো। ইচ্ছে করলো ইরফানের পাছায় এক লাথি দিয়ে একদম এর বাড়ি পাঠিয়ে দিতে। শালা বেয়াদব, তার জীবনটা ভেজে খায়। সাধে কি আর বলে তার মামির কপাল পড়েছে? এমন ঘাড়তেরা জামাই ছেলে নিয়ে যে কিভাবে সংসার করলো তা ভেবেই শুদ্ধর মনে হয় তার মাথার চুলে পাক ধরে যাবে। এসব রেখে সেও নামাজ পড়তে গেল। মাইরা সকালে উঠে নামাজ পড়ে নিল। মাথা ব্যথায় ঘুম ভালো হয়নি, কিন্তু সকালে ওঠার অভ্যেসে তার, তাই বিছানায় সারাদিন চোখ বুজে থাকলেও আর ঘুম আসবে না সে জানে। ভোরের আলো ফুটেছে। ঘরের দরজা খুলে মাইরা চুপি চুপি এদিক ওদিক উঁকিঝুঁকি দিল। ধীর পায়ে ঘর থেকে বেরোলে তার সামনে শাশুড়িকে দেখে স্ট্যাচু হয়ে যায়। রুমা নেওয়াজ গম্ভীর মুখে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা তার শাশুড়ি তাকানোয় মাথা নিচু করে নিল। রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, ইরফান কোথায়? মায়েরা মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তার শাশুড়ির দিকে তাকালো। নামটা আজকেই প্রথম শুনল। এই বাড়িতে কে কে থাকে সে তো জানে না। এই ব্যাটা আবার কে? আর তাকেই বা জিজ্ঞেস করছে কেন? রুমা নেওয়াজ কর্কশ কণ্ঠে বলে, কি হলো, কথা বলছো না কেন? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, জি, আসলে আমি তাকে চিনি না। আপনি যদি বলতেন সেই বাড়ির কোন সদস্য। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে বলল, নিজের স্বামীর নামটাও জানো না? বিয়ে করেছো কেন তাহলে? মায়েরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আসলেই স্বামীর নাম জেনে নেওয়া উচিত ছিল। তবে মুখ নিষ্পিস করলো কিছু কথা বলার জন্য। অমন বেয়াদব বরের নাম জানার দরকারও নেই তার। কালকে রাতের কথা মনে পড়ল। লোকটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। ও তো রাতে ভালো ছেলেরা তো বাইরে যায় না, মুখ ফসকে বলে দেয়, আমার মনে হয় আপনার ছেলে খারাপ কাজে জড়িত। আপনার খোঁজ নেওয়া উচিত। হে রুমা নেওয়াজ ধমকে বললেন, থাপ্পড় খাবে আমার ছেলের নামে আর একটা বাজে কথা বললে। এরই মাঝে তারিক নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওকে এভাবে বকছো কেন? ও আমার ছেলের নামে উল্টো পাল্টা বলছে। একে তো স্বামীর নাম ধাম খোঁজ খবর কিছুই জানে না, তার উপর আবার অপবাদ দিচ্ছে। তারিক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি রান্নাঘরে যাও। আমি ইরফানের খোঁজ নিয়েছি, ও শুদ্ধর বাড়ি আছে। রুমা নেওয়াজ গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেলেন। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকালো। মা ছেলে এক কলের গরু, মুখ থেকে শুধু নিম পাতার রস ঝরে। তারিক নেওয়াজ মাইরাকে বলে, নামাজ পড়েছ আম্মু? মায়েরা অমায়িক হেসে বলল, জি আঙ্কেল। আমি এখনো আঙ্কেল? বাবা হই তোমার, বাবা বলবে। মায়েরা এক কথায় রাজি হয়ে মাথা নেড়ে বলে, জি আচ্ছা বাবা। বিকেলবেলায় মাইরা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারিক নেওয়াজ মাইরাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে। তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক। তার ছেলে তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মাইরার কাছে ফোন নেই। তাই প্রথমে মাইরাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মাইরাকে। মাইরা চঞ্চল প্রকৃতির মেয়ে। তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নেবে। কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতেই তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারিক নেওয়াজ মায়রার সংকোচ বুঝতে পেরে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন, তিনি মায়রার বাবা। মায়রা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোন নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয়।
এরপর তারেক নেওয়াজ মায়রাকে নিয়ে একটু রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়রার দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়রা না? কারো কণ্ঠে মায়রা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখিয়ে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মায়রাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা এসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়রা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রাইসা একসাথে অবাক হয়ে বলে, কি? মায়রা পাশ ফিরে তার শ্বশুরের দিকে একবার তাকায়। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলে, আম্মু, তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ সেরে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়রা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে তিনি তিন বান্ধবী রেস্টুরেন্টের এক কোণার ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মায়রা রেগে বলল, একটা থাপ্পড় খাবি। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না, তাই। মায়রার কথা শুনে দুই বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মায়রার বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটা বিয়ে করে। মায়রার মা যদিও মায়রাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলে, বুঝেছি। আচ্ছা বাদ দে, বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম, নাকি ডাকলো মামা? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়েরা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ, রিপনদের কথা শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনি ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মায়রাদের ডান পাশে ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মায়রাদের ঠিক পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মায়রা দুই বান্ধবী ইরফানদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়রা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়রা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়লে তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলে, বান্ধবী, এখানে পাগল এসেছে, পাগল, চল পালাই। মাইশা বলে, কোথায়? মায়েরা ডান হাতের আঙুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুজনেই উল্টো ঘুরে তাকালো। মায়েরার ভয়েস মোটামুটি জোরে ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টো ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়েরার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনো নামায়নি। মাইশা রাইসা ভ্রু কুচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আর এমন বড় চুল কতজন তো স্টাইল করে রাখে। আবার কথাটা বলে এদিক ফিরে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা এখনো হাবার মতো ইরফানের দিকে আঙ্গুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়ের হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙ্গুল তুলে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ ভ্রু কুচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে একটা পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎই বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে গেছে, শুনলে তো তোর 12টা বাজবেই আগে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে চেয়ে যেন টুপ করে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয় কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে? শুদ্ধ একবার মায়রার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মায়রাকে দেখে বাচ্চাই লাগলো। এই বাচ্চাটা না বুঝে বলেছে, কিন্তু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়ের দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কি হয় আমাকে এভাবে বলার? মায়েরা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে মায়ের দিকে এগিয়ে আসলে মায়েরা ভয়ে একদম কোনায় গিয়ে গুটিসুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটিসুটি মেরে দোয়া দরুদ পড়তে লাগলো।
মাইশা রাইসা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মাইরার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হ্যাঁ ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে আসো। মায়েরা কেঁদে দিবে প্রায়, ভীত স্বরে বলে, দোস্ত আমায় বাঁচা, এই পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলে। রাগে টেবিলের উপর ধুপ করে একটা পাঁচ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে। বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দেবে বলে দিলাম। মায়েরার কথায় শুদ্ধ রিপন ভ্যাবাচাকা খেয়ে যায়। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ, আমার ইংলিশ ছাড়ছে। এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছে করছে। এই মাইরা আর শুধরালো না। বিয়ে হয়েছে তবুও এখন এমনই থেকে গেছে। এর বুড়ো জামাইকে সামলায় কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওর হয়ে আমরা সরি। আসলে ও না বুঝে ফেলেছে, বলে ফেলেছে। মাইরা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল দুদিন আগে আমায় অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আরে এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। আর তোরা সরি বলছিস? মূর্খের দল সব। মাইরার কথা শুনে তার দুই বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন? বুঝে পায় না। ইরফানের শরীরে যেন আগুন ধরিয়ে দিচ্ছে মায়রার প্রতিটা কথা। সূর্য ঢোক গেলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়রা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে চলে যাবে, তার আগে ইরফান এগিয়ে এসে মায়রার হেজাব টেনে ধরে। মায়রার পা থেমে যায়। কি সুন্দর করে হেজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হেজাব ছুটে গেলে তার শরীরে তো কিছুই থাকবে না। সেই ভয়ে মায়রার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না। ওর লাইফটা জাস্ট হেল করে দেবো আমি, স্টুপিড গার্ল। মায়রা ইরফানের কথার মাঝেই সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাত তার হিজাব টেনে ধরেছে সে হাতে তার দু হাত দিয়ে গায়ে জোরে খামচে দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুচকে তাকায় মাহিরার দিকে। মাইরা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগে সে পালাবে। কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়েরার নিজেরই হাত ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়েরা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে তার হাত সরিয়ে নিল। আজ সে শেষ, ঢোক গেল। মুখ ফসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝে গন্ডারের? বলে নিজের মুখ চেপে ধরল। তার বেফাঁস কথা যে শুধু মুখ ফসকে বেরিয়ে যায়, জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়রার হেজাবের কোণা ছেড়ে মায়রার বাম হাত শক্ত করে ধরে। মায়রার মাথায় কিছু আসছে না। ওদিকে মাইশা রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগের গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়। শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন কেন করছে? ভয় ডর কিছু নেই নাকি? মাইরা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমায় ছাড়ুন বলছি। আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়রাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটটাকে আজকে সে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়রা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়রার হাত শক্ত করে ধরে হাত ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হা করে চেয়ে আছে মায়রার দিকে। এটা কি ভাই? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো। দয়া করে আমাকে বাঁচান আপনার পাগল বন্ধুর হাত থেকে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো মায়রার দিকে। কি সাংঘাতিক মেয়ে! কন্টিনিউয়াসলি ইরফানকে পাগল বলে যাচ্ছে, আবার থেকে পামও দিচ্ছে যেন বাঁচিয়ে দেয়। শুদ্ধ মনে মনে হাসলো। কোনো বুড়োর বউ এই মেয়ে, তার তো দুঃখ হচ্ছে সে বুড়োর জন্য। ভাবনা রেখে ইরফানের হাত ধরে বলে, আরে বাচ্চা মেয়ে, ছেড়ে দে না। ইরফান মায়রার হাত ছাড়লো ঠিকই, কিন্তু আবারও মায়রাকে ধরতে গেলে মায়রা দ্রুত বসা থেকে উঠে এক দৌড় দেয়। ছাড়া পেয়েছে 1 সেকেন্ডের জন্য, সে সুযোগ কাজে লাগাবে না? কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। ইরফানের হাত ফসকে যায়। মায়রা ততক্ষণে রেস্টুরেন্টের বাইরে চলে গিয়েছে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকিয়ে থাকে। শুদ্ধ হা করে মায়রার দৌড়ে পকার পর হওয়া দৃশ্য দেখল। বাদরের দৌড়ের স্পিড এই মেয়ের চেয়ে কম হয়তো, চোখের পলকে হাওয়া। ইরফান রাগে গজগজ করতে করতে শুদ্ধর শার্টের কলার ধরে বলল, ওকে ছাড়বো না আমি। শুদ্ধ ভ্রু কুচকে বলল, আমার শার্ট ধরে বলছিস ওকে ছাড়বো না? এসব কোন নীতি ফলো করিস বলবি? ইরফান বিরক্তির আগে শুদ্ধর কলার ছেড়ে হন হন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রিপন টেবিলে বসে এদের সার্কাস দেখছিল এতক্ষণ। শুদ্ধ পাশ ফিরে একবার মায়ের বান্ধবীদের দিকে তাকালো। মাইশাও এদিকে তাকালে শুদ্ধ চোখে
চোখাচোখি হয়। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে রিপনের পাশে গিয়ে বসে। রিপন একটা স্যান্ডউইচে কামড় বসিয়ে বলে, তোর ভাই কই গেল? শুদ্ধ ডান হাতে শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, যেখানে খুশি যাক, আমার পেয়েটাকে পড়াই, সারাদিন পেটে কিছু পড়েনি। রিপন অপর পাশে খেয়াল করলে দেখলো সেই মেয়ে দুই বান্ধবীর মাঝে একজন শুদ্ধর দিকে তাকিয়ে আছে তো আছেই। রিপন মিটিমিটি হেসে বলল, আই থিঙ্ক তোকে দেখে একজন ক্রাশ খাইছে মামা। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, খেতে দে তো। রিপন ভ্রু কুঁচকে বলল, তুই একটা চান্স নেই, বাচ্চা মেয়ে, পুরাই মাখ। শুদ্ধ রেগে তাকায় রিপনের দিকে। রিপন মুখে লাগাম টানে। শুদ্ধ গম্ভীর গলায় বলে, মেয়েদের রেসপেক্ট করতে না জানলে ওদের নিয়ে কথাই বলবি না। রিপন বোঝানোর সুরে বলে, আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি, নেগেটিভ মিন করে কিছু বলিনি। শুদ্ধ খেতে খেতে বলে, তোকে চেনা আছে, নতুন না, আর আমাকে এসবে জড়াবি না, সময় মতো সোজা বিয়ে করে নেব। রিপন ভ্রু কুচকে কিছু বলার আগেই শুদ্ধ আবারও বলে, আনসার পাবি না, তাই চুপচাপ খেয়ে নে, আমাকেও খেতে দে। রিপন আর কিছু বলল না। মাইরা রেস্টুরেন্ট থেকে দৌড়ে বেরিয়ে দেখে তারিক নেওয়াজ রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। মায়েরা দ্রুত তার শ্বশুরের হাত ধরে বলে, বাবা আমাদের কথা শেষ, বাড়ি চলুন। তারিক নেওয়াজ কিছু বলার আগে মায়েরা নিজেই টেনে নিয়ে যায় তার শ্বশুরকে। তারিক নেওয়াজ ভ্রু কুচকে বলে, বিল দিয়ে আসে আম্মু। মায়েরার পা থেমে যায়। পেছন ফিরে দেখলো রেস্টুরেন্টের দরজার পাশে ইরফান দাঁড়িয়ে। অসম্ভব, আর ওদিকে যাওয়া যাবে? মেকি হেসে বলল, বাবা ওদের আমি পরে দিয়ে দেবো, আপনি আমায় বাড়ি নিয়ে চলুন প্লিজ। তারিক নেওয়াজ ভ্রু কুচকে বলে, তোমার কি কোনো প্রবলেম হয়েছে আম্মু? মায়েরা আমতা আমতা করলো। সে কি বলবে, তার ছেলের বউ বাইরের এক ছেলের সাথে ঝামেলা বাঁধিয়ে এসেছে। হঠাৎই পেটে হাত দিয়ে বলল, বাবা আমার মারাত্মক বাথরুম পেয়েছে, প্লিজ চলুন। তারিক নেওয়াজ থতমত খেয়ে বল, আচ্ছা আম্মু চলো। মায়েরা একবার উকি দিয়ে দেখলো ইরফান এদিকেই আসছে, তাকে এখনো দেখেনি। সে দৌড়ে গাড়ির অপর পাশে গিয়ে বসলো। তারিক নেওয়াজ মায়েটার ব্যবহারে খানিকটা অবাক হয়েছে। মেয়েটা বেশ চঞ্চল, গ্রামের মেয়ে একটু একটু এমন হয়। তবে মায়েরা কয়েক ধাপ এগিয়ে মনে হলো। ছেলের বউ হিসেবে খারাপ লাগলো না। এরপর তিনি গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলেন। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এই যাত্রায় বেঁচে গিয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো। রাগে মাথা ফেটে যাচ্ছে, সবকিছু অসহ্য লাগছে। হন হন করে তার সাইড করে রাখা গাড়িতে উঠে বসে। তখনই তার ফোনে রিং হয়। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো তার মা। ফোঁস করে শ্বাস ফেলে রিসিভ করে। বলো। এপাশ থেকে রুমা নেওয়াজ বলে, তোমার খালামণিরা এসেছে, বাসায় এসো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থাকে, কোনো আনসার করে না। তার মা আবারও বলে, বাচ্চাদের মতো পাগলামি করবে না, তোমার খালামণি তোমাকে দেখতে চেয়েছে, আশা করি আজ শুদ্ধর ভাষায় না গিয়ে এখানে আসবে। ইরফান এবারেও চুপ। গাড়ির স্টারিং শক্ত হাতে চেপে ধরে। রাগ কমেনি বিন্দু মাত্র। একটু আগের রাগ কমার আগেই মনে পড়ল বাড়িতে এক বাচ্চা আছে যাকে তার গলায় তার বাবা মা ঝুলিয়ে দিয়েছে। সেই রাগে কথা বেরোচ্ছে না। রোমা নেওয়াজ ভেজা গলায় বলে, তোমার বাবা ছেলে পেয়েছোটা কি তোমরা? তোমার বাবা আমার কথা শোনে না, এখন যখন বিয়েটা হয়েই গিয়েছে তুমি আমার কথা শুনছো না। মায়ের ভেজা কণ্ঠে ইরফান কিছুটা দমে গেল, চোখ বুজে শ্বাস ফেলে বলল, আসছি। এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোরায়। ইনায়া তার খালা, সাথে জাহারা আর জাহারের ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড, এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশে টেবিলে জাহারা বসে। আশেপাশে বারবার চোখ বোলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞেস করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। যাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময়ই কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এই ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে, যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়েরাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ের বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মায়েরার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মায়েরা আমতা আমতা করে, অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল। জাহিদ ভ্রু কুঁচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি,
মাইরা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট। আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মাইরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মাইরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী। ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মাইরা বিরক্ত। এক পাগলের থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। ধ্যাত! তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মাইরার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না। ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা কাউকে চিনতে পারছে না মেয়েটা। ইনার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া। এসে গোসল করেছে। চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়েরার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল, ও হো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি। তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনার মায়ের দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর ভাবি। আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে। মায়েরা খুব বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু নয় ফর্সাই। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো। এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেকি হেসে বলল, তোমরা এই বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ। আমি ধরে ফেলেছি। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায়া হেসে বলল, মোটেও পাম দিচ্ছে না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনা মায়েরার হাত ধরে বলে, আম্মু ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথা ইনার মুখ চুপসে গেল। ইনা তার বাবার দিকে তাকালো। দেখলো তার বাবা তার দিকে গম্ভীর মুখে চেয়ে আছে। ইনা বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপার কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়েরা মৃদু হেসে বলল, আমি এবার এসএসসি দিব। তুমি আমার বরের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনার খালার সবার দিকে হাত দেখিয়ে বলল, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করে দাও তো আপু। মায়ের কথা শুনে ইনায়া হা করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়েরা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়ার ভালোই লাগলো। তবে মায়েরা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো। এত ছোট, সে এবার এসএসসি দিবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ! অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়েরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসেবে আমি একটু ছোটই। হ্যাঁ, মায়রার কথা শুনে প্রত্যেকে হা করে চেয়ে আছে। ইরফানের খালা মায়রাকে পছন্দ হলো না। বিরক্ত হয়ে বলল, এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রুমা নেওয়াজ কোনো কথা বলল না। তারিক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারিক নেওয়াজের কথায় জাহরার মা চুপ হয়ে গেল। কিন্তু মায়েরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাঁচাল বলে আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মায়ের কথায় ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছ তুমি মায়েরা। মায়েরা ভ্রু কুঁচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মায়েরা মুখ বাঁকিয়ে বলল, আমার নাম মাইরা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, ভুল বলতে ভুলে গেছিলাম। জাহারাজ বিরক্ত, চরম বিরক্ত মায়েরার উপর। যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মায়েরার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন মনে হচ্ছে তার মাঝে উদয় হলো বুঝলো না। বিড়বিড় করলো, ঢঙ্গি একটা, অসহ্য। ইনায়া মায়েরাকে টেনে জাহারের সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মায়েরা হেসে জাহারের দিকে হাত বাড়িয়ে দিলে। জাহারা বিরক্ত চোখে তাকালো মায়েরার দিকে। মায়েরা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা শুনতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দিব, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না। সরি আপু। জাহারা দাঁতে দাঁত চেপে মায়ের দিকে তাকিয়ে আছে। ইনা জাহারার কাণ্ডে কিছু বুঝলো না, এখানে কিছু বলল না। আর এদিকে মায়েরা তো ফটাফট মুখের উপর সত্যিটা বলে দেয়। ইনা যত দেখছে ততই অবাক হচ্ছে। মায়েরাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি।
মায়েরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি, তাই না খালামণি? ইরফানের খালা ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। বিরক্তির সীমা পার করছে তো এই মেয়েটা। এরই মাঝে আবারও বেল বাজলে যাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগেই ইনার কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দিল। ইরফানকে দেখিয়ে মিষ্টি হেসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিং এ বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহরার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞেস করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফানের হাইট একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মায়ের একদম তার পেছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকায়। ইরফানকে দেখে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়। দুহাতে মুখ চেপে ধরে, পেছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে ঢোক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা এইভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনা মায়েরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গেলে কাঁপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মায়রার কথা কেউ কিছু বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়রার হাত শক্ত করে ধরে মায়রাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মায়রা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচি দেয়, রেগে বলে, ছাড়ুন বলছি, আমায় ছাড়ুন। অসভ্য লোক, অন্যের বউকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যে দরজা খুলে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়রার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা ভয় কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পেছন থেকে তারেক নওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও একটা ইডিয়েট। তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া, যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনছো না? ইরফান ভ্রু কুঁচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করল, বউ? তারিক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মাইরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটল। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, এই পাগল, বের হও। এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেয়, কত বড় সাহস! মায়রার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা। নিজের বরকে এভাবে বলছে কেন? যাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কি করছো? তারিক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মায়েরা ভাঙ্গা গলায় বলল, আব্বু আপনি দেখছেন না, অন্যের বাড়ি এসে পাগল কেমন পাগলামি করছে। আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস! ইরফান ক্রোধান্বিত চোখে মায়রার দিকে চেয়ে তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়রাকে একটা ধাক্কা দিয়ে মায়রার ডান গালে একটা শক্ত পোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়রা উল্টে পড়তে নেয়, পেছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়রা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়রাকে টেনে মায়রার কি গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মায়রা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে হয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগেই ইনায়া মায়েরাকে ধরে নেয়। মাইরা ফুঁপিয়ে ওঠে, একই গালে মা ছেলে থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এভাবেই বিড়বিড়িয়ে বলে, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন, কি শক্ত হাত মাইরি, উফ, গালটা গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়রার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও এ মুখের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা! রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দু মাত্র। পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এইসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতে আসেনি। আজ বলে কয়ে নিয়ে এসেছি, আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে। তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো। দিয়েছো তো দিয়েছো এমন একটা বেপরোয়া মেয়ের সাথে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না। ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না, আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি।
তোমার ছেলে যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারিক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দুহাত তার দু হাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা নেওয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি কেন বোঝে না। মুখ ফুটে কিছু বলে না, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারো কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলে, এসব তার মাথা চাড়া দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিচ্ছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবা কথায় দাঁড় করিয়ে দিল, বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলে পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাস সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা, যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছ। তারিক নেওয়াজ ধমকে ওঠেন। ইরফান ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাটাকে বউ মানি না, মানি না এই বিয়ে, এই নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাবো, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়ের গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট, যেন কেটে দিয়েছে। কেঁদে কেটে চোখ মুখ রক্ত জবার ন্যায় হয়ে গেছে, ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার একে অপরের চোখে চোখ পড়ে। মায়েরা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রু কুঁচকে বিড়বিড় করে, স্টুপিড বাঁদর। এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ি হাতে থাপ্পড় খেয়েই বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী। না না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই সবার ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়ের দিকে চেয়ে সেও চলে যায়। তারিক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যি ভুল করে ফেলল? মায়রার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দিবে। কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারিক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করল না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়েকটি তো কোনো ব্যাপার নেই, এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কি? কথাগুলো ভাবতেই তারিক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার কথা মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, তোমার বাবা আছে তোমার সাথে, বুঝেছ আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে মনেই নেই। ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়েরা মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, এনায়া আমার ঘরে একবার এসো। এনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এতে সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো, আহারে। মায়রার পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়রা দুহাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। এনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মায়রা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মাইরা। মায়রা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমায় মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না, আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়ের কথায় ইনা জাহিদ দুজনেই অবাক হয়। কি মেয়ে রে বাবা, স্বামী শাশুড়ি হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এ তো দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মারও খেয়েছে এই মেয়ে, এখন এমন ভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মায়েরা হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল।
জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরা বারবার গাল গড়িয়ে পড়ে, চোখের পানি মুছতেই ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা। আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, মানি না এই বিয়ে। হুম, আমায় চেনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলল, বাবা আসবো? তারিক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে, গম্ভীর গলায় বললেন, এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারিক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে, সে ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা। জানলে খুব বকবে। তারিক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়া ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারিক নেওয়াজ ইনায়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছ, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছ আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরে বের হই বাবা। তারিক নেওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায় বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ার সামনে আর মাথায় কাপড় ফেলবো না, ডান। তারিক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পেছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও তো। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছ? ইনায়া অবাক হয়, তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক, ভেতরটা কিন্তু ভীষণ নরম। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরখা হিজাব খুলল। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের উপর নুন ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাঁচতে পারলেও আঘাত তো করতো না। তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজন মেরেছে, জানলে মা কি খুব কষ্ট পাবে। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাববে কেন অযথা। নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে শব্দ করে ওঠে। চোখ মুখ কুঁচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার উপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনাকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি এসো এসো। ইনায় মায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায় ভেতরে গিয়ে বলে, ভাবি, তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটে আরেকটা বাইট দিয়ে এনায়ের হাত ধরে বিছানায় বসে বলে, আরে আপু এত ভাবছো কেন, এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি রাখছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। এনায়া মৃদু হেসে বলে, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি। মায়েরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনায়া হাসলো। মায়রা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়রা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমার বউ মানে না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি রাখছো, এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো, ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়রার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়রার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মায়রা বলেই ডাকবো। মায়রা হাসলো। ইনায়া মায়রার গালে মলম দিতে আঙ্গুল ছোঁয়ালে মায়রার চোখ মুখ কুঁচকে বলে, আহ আপু, এমনি ঠিক হয়ে যেত। ইস, অনেক জ্বলছে। ইনায়া মায়রার গালে ফু দিল বেশ কিছুক্ষণ। এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়রার চোখে জল, মুখে হাসি। ইনায় অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়রা মেয়েটা কিসের তৈরি? মায়রা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছ? ইনায় মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে এশারের সাথে পড়ে নিব। মায়েরা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবা কেন? যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা। যাও যাও নামাজ পড়ে এসো, ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়রার কথা ইনা হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনা মায়রার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মাইরা। মায়রা হেসে বলল, এটা তো আমি জানি,
আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এ বাড়ির মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলছে। যদিও শাশুড়ি স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো, হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবা খুবই ভালো আপু। ইনায় অবাক হয় মায়রার ভয়েস টোনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়রা চোখ তুলে তাকায় ইনার দিকে, অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়রা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতের চকলেট রেখে দু হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও। এনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা ঠেলে এনায়াকে ওয়াশরুমে পাঠায়। এনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়রার মতো মানুষ সত্যিই দেখেনি। এটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। এনায়া ওয়াশরুমে গেলে মায়রা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়, কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায় নামাজ পড়ে মায়রার পাশে এসে বসে। মায়রা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায় হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়রা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মায়রা হেসে চকলেটগুলো রেখে বোরখা পরতে পরতে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না। যদি শোনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুদিকে মাথা নামালো, বলল, না না মায়রা, রাতে বাইরে যাওয়া ভাই একদম পছন্দ করে না। আমি যাব না। মায়রা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু তুমি এত ভয় পাও কেন? ভয়কে জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করব। এইবার চলো। ইনায় হা করে তাকিয়ে বলল, তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ের হাতে, আবার? মায়েরা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই দেখো আমার এই গাল একদম ভালো আছে। আবার মারলে না হয় এই গালটা পেতে দেবো, তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না যাই প্লিজ। এনার মায়েরার দিকে তাকালো, তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। এনায় না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়েরার জন্য। মায়রার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মায়রা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়রার হাত ধরে আটকে দেয়। মায়রা, বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউই পছন্দ করে না। মায়রা মন খারাপ করে বলল, ওহো, কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো, আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে। ইনায়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মাইরা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনা তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মাইরা যাবে, তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারার এমন করার কারণ। মাইরা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মাইরা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়া রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গেছে। মাইরা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে পাশে পাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। দুহাতে চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো? সে কি লোকটা থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকেই নিজের স্বামীরূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজনকে পরিচিত ঠেকলো। মায়েরা ইনায়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়েরার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, ভাইয়া। মায়েরা বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ফ্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত, কিন্তু এমন ছেলের উপর সে ক্রাশ খাবে কেন? ছ্যাঃ, তার রুচিতে বহুত লাগে। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়েরার ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভ্রু কুঁচকে মায়েরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ের দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কে হয়? ইনায় কাঁপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ের ভাবি, মানে ইরফানের বউ। অদ্ভুত ভাবে বলে ওঠে, হোয়াট? ইরফান ইনায়ের হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে।
মায়েরা হতভম্ব হয়ে পেছন পেছন যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মায়েরার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, ইরফান, বাদ দে না, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুচকাই তো খেতে এসেছি, দেখেছেন কেমন করছে। মায়েরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বিড় করে যা হয়ে গেল। ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ঢোক গেলে আমতা আমতা করে বলল, দেখুন, আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড় করে, ইস, ভয় পাচ্ছি কেন। কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসল। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসল খানিক আগে কারেন্টের মতো দৌড়ে। ইরফান এগিয়ে এসে মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাত ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত চেষ্টা করলো, হাত ছাড়ানোর ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা। তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায় রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় আর তোর বোনকে দিতে পারেনি, সেটা আমি পূর্ণ করবো এবার। বেয়াদব, সেন্স নেই। যদি কিছু হতো। এনা চুপসে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ি জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দিই চল। ইনায় কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ের কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা। আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায় মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ালো। ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পর পর প্লেট করে সাজিয়ে দিন। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাত ছাড়াতে চায়। মোচড়ামুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন তার আরো খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পাও নড়বে না, স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলে পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক। এমনিতে গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন। হয়তো আপনার চোখের প্রবলেম। তাই আমার পরামর্শ হচ্ছে, আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুচকা খেয়ে একবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতেই ভালো লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলে, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা, 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়রা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে, তাহলে 4টে দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একদম জাঁদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ। ছিঁড়ে গেল হাতটা আমার, উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধ দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাতে ঝটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধ মায়রার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মায়ের দিকে দিল। মায়েরা দু হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কোলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ের সামনে ধরে।
ফুচকার প্লেট দেখে ইনার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, দ্রুত ফিনিশ কর। এনার শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ভ্রু কুঁচকে ফটাফট ৩ টে ফুচকা মুখে পুরে নিল। ইনা হা করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করল, আর এই লোক? তার ৩ টে ফুচকা খেয়ে নিল। ইনা প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি। জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না। মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখে ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনার পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি করে খায়? ইনা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ চোখ দুটো লাল হয়ে গেছে। মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনাকে ধমকে বলল, এই বেয়াদব, পানি দে। ইনা সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গল গল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনা আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মাইরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মাইরার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজেই ফুচকা মুখে পড়েছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়ের দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়ের ডান গালে চোখ পড়লে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে। বেশ লাল হয়ে আছে গালে চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। শুদ্ধ মায়রার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়রা খেতে খেতে মৃদু হেসে বলে, জি, মায়রা ইসলাম। শুদ্ধর নজর মায়রার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়রা এক প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে বুঝলেন? ইরফান ভ্রু কুঁচকে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার ওপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয় নয়তো হাত টেনে ধরে, সব পচে যাবে সেই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে নেয় পাশে বসে। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখেই এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়ের দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মায়ের সাথে লাগবে লাগবে ভাব। মায়েরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগেই ইরফান মায়রার হাত ধরে জোরে একটা টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তার বাঁশ ঘেঁষে চলে যায়। মায়রা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়রাকে ঝটকা মেরে সরিয়ে সেখানে কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটে দিলে যেমন হয়, তেমনি মায়রার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনায় ভয়ে এমনিতেই মেয়েটা কাঁপছে। সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায় মায়রার দিকে তাক আসতে দেখেই গাড়ি থেকে নেমেছিল। মায়রাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়রার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা ভেজা চোখে মাথা তুলে তাকায়। কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন? শুধু মারছেও তো মারছেই। অমন লোহার মতো হাত দিয়ে এই নরম গালে মারতে একটুও মায়া করে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়েরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনা মায়রাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়রা গাড়িতে বসে চোখে জল নিয়েই মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনা শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্ট ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাত্রেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আর এদিন আমি আর তুমি একসাথে খাবো, আচ্ছা? ইনার কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়েরা অনেকবার ডাকলো। ইনার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করলো, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি?
ও তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়া মায়া বলে কিছুই নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলেন, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ তো ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার গলা ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুধু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, দেখ, যদি একেবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ধূপধাপ মারিস না, শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা, কাজটা একদমই ঠিক করেনি। তুই কেমন জানি এরপরেও এভাবে বিয়ে দেওয়াটা সত্যি খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলছে। এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলা ছেড়ে গট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক, এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো।